চলো আমরা আজকে ফার্ন হিলটা দেখি ডিলান থমাসের। ডিলান থমাস ওয়েলস পোয়েট। ওয়েলস মিনিং সে ওয়েলসে জন্ম নিয়েছিল, এই জন্য তাকে ওয়েলস পোয়েট বলা হচ্ছে। ওয়েলস হচ্ছে ব্রিটেনের পশ্চিমে, হ্যাঁ, ব্রিটেনের না, ইংল্যান্ডের পশ্চিমে, গ্রেট ব্রিটেনের একটা পার্ট। আমরা যে ইউনাইটেড কিংডম বলি, আমরা হচ্ছে আম, চারটা রাজ্যকে একসাথে বলি ইউনাইটেড কিংডম। তো সেই ইংল্যান্ডের পশ্চিমে যেই রাজ্যটা, যে কিংডমটা, সেটাকে বলা হয় ওয়েলস। সেই ওয়েলসের কবি ছিলেন ডিলান থমাস। যদিও তার লাইফের একটা বড় সময় সে নিউ ইয়র্কেই কাটাইছে এবং তার মৃত্যুও সেখানে হয়েছে নিউ ইয়র্কে, তার মানে সে ইংল্যান্ডে আসছিল। বা যেহেতু সে ওয়েলসে বর্ন অ্যান্ড ব্রট আপ, এই জন্য তাকে ওয়েলস পোয়েট বলা হয়ে থাকে। তার লেখার মধ্যে এখানে প্রথম লাইনে যে কথাটা আসছে, নোন ফর হিজ মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিভিড ইমেজারি অ্যান্ড সেলিব্রেশন অফ ন্যাচারাল বিউটি, তার লেখার মধ্যে এই তিনটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, লিরিক্যাল স্টাইল, অর্থাৎ তার লেখার মধ্যে একটা লিরিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে। লিরিক মিনিং একটা সং লাইক কোয়ালিটি আছে, মিউজিকের মতো রিদম, ছন্দ থাকে। এটা পড়তে গেলে আমরা বুঝতে পারবো অ্যালিটারেশন, কনসোন্যান্স, অ্যাসোন্যান্স, এগুলোর প্রচুর ব্যবহার, সিভিল্যান্স, এগুলোর প্রচুর ব্যবহার তার লেখার মধ্যে আছে। নাও দিজ আর দ্য লিটারি ডিভাইসেস, আমরা দেখবো, এগুলো সম্পর্কেও জানবো। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো যারা করেছো এই ফিগার্স অফ স্পিচগুলোর সম্পর্কে আই থিঙ্ক জানো, লিটারি ডিভাইসগুলো। সো এগুলো যত বেশি থাকে, একটা কবিতা, একটা গান তত বেশি মিউজিক্যাল হয়, হ্যাঁ, তত বেশি রিদমিক হয়। তো এই কবিতাটাও সেরকম খুবই মিউজিক্যাল, ফার্নহিল, এবং এটাই তার একটা ক্যারেক্টারিস্টিক তার লেখার, ডিলান থমাসের লেখার। অ্যান্ড ভিভিড ইমেজারি, অসম্ভব সুন্দর সুন্দর ছবি তৈরি করে সে তার কবিতার মধ্যে। তুমি যখন একটা কবিতা পড়বা, তখন শুধু তুমি পড়বা না, তুমি চিন্তা করতে পারবা, তুমি কল্পনায় অনেক কিছু দেখতে পারবা। যেগুলো তুমি পড়ছো কবিতার মধ্যে, সেগুলোই তুমি কল্পনায়, তোমার কল্পনার চোখ দিয়ে তুমি দেখতে পাবা। সো দিস ইজ অ্যামেজিং, অ্যান্ড এটা খুব চমৎকার কিছু ছবি তোমাকে দেখাবে। অ্যান্ড ফার্নহিল বিশেষ করে এটা একটা চাইল্ডহুড মেমোরি পোম, ছোটবেলার তার যেই স্মৃতি সেটা সে চারণ করে কবিতার মধ্যে, এবং সেখানে খুব চমৎকার চমৎকার সব ছবি সে ক্রিয়েট করে, যেটা পড়তেই ভালো লাগে। সুন্দর সুন্দর সব ছবি আমাদের মাথায় চলে আসে। সো ভিভিড ইমেজারি, খুবই ক্লিয়ার ক্রিস্টাল ইমেজ সে তৈরি করে বাই ওয়ার্ডস, বাই রাইটিং, ঠিক আছে, শব্দের মাধ্যমে ছবি তৈরি করা, এটা কি বলা হয় ইমেজারি। সো সেই ইমেজারি খুব রিচ তার লেখার মধ্যে। অ্যান্ড সেলিব্রেশন অফ ন্যাচারাল বিউটি, প্রকৃতি নিয়ে লেখা, প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা, এটা একটা রোম্যান্টিক ফিচার। তোমরা এর আগে পড়েছো দ্য সলিটারি রিপার পড়েছো, রাইট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। সেখানেও তোমরা দেখেছো যে নেচারের প্রতি যেই একটা ভালোবাসা, হ্যাঁ, দিস ইজ আ ফিচার, এটাকে রোম্যান্টিক ফিচার বলা হয়। কারণ রোম্যান্টিক যুগের রাইটাররা যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক, হ্যাঁ, তারা এই ফিচারগুলো, বিশেষ করে এই যে নেচারকে নিয়ে তারা খুব বেশি লেখালেখি করতো। এটা আমরা মডার্ন এজের, ডিলান থমাস কিন্তু মডার্ন এজের একজন কবি। তার জন্ম দেখতে পাচ্ছ 1914-এ, মারা গিয়েছে 1953-তে। তার লাইফ টাইম ছিল 39 ইয়ার্সের, খুব বেশি না। তো উনি যদিও মডার্ন এজের একজন কবি, উনি রোম্যান্টিক যুগের, ইভেন মডার্ন এজের অনেক কবিরাই আছে যারা রোম্যান্টিক যুগের কিছু ফিচার হোল্ড করে তাদের কবিতার মধ্যে, তারা সেই ফিচারগুলো মেনটেন করে। সো এটা আমরা দেখতে পাই তার লেখার মধ্যে, যে সে নেচারের প্রতি একটা ভালোবাসা সেলিব্রেট করে তার লেখার মধ্যে। যেমন আমরা ফার্নহিলের মধ্যে ন্যাচারাল বিউটি এর অনেক অনেক এক্সাম্পল দেখতে পাবো। His style is close to the romantic poets, এই যে কথাটা এতক্ষণ বললাম সেটাই লেখা আছে। Who also celebrated beauty and emotion the another feature, যেটা রোম্যান্টিক যুগের কবিরা খুব বেশি পরিমাণে পজেস করতো, ইমোশন। তাদের কবিতাগুলো আসতো ইমোশন থেকে, হ্যাঁ, ফিলিং থেকে। যেমন ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিয়েছিল, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওয়ার্ডসওয়ার্থ, যার সলিটারি রিপার তোমরা পড়েছো, উনি কবিতার সংজ্ঞা দিয়েছে এভাবে, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, ওভারফ্লো যেটাকে আমরা এক্সপ্রেশন বা বহিঃপ্রকাশ বলতে পারি, অফ পাওয়ারফুল ফিলিংস, যখন আমাদের ফিলিং, আমাদের ইমোশন খুব বেশি হয়, খুব স্ট্রং হয়, আমরা কোনো কিছু দিয়ে খুব বেশি অনুভূত হই,
কোনো কিছু আমাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট যখন করে, তখন আমরা ওই জিনিসটাকে স্বতঃস্ফূর্তভাবে এক্সপ্রেস করলে সেটা কবিতা হয়ে যায়। হ্যাঁ, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। সো সেখানেও কিন্তু ফিলিংস বা ইমোশনটা আসছে, আবেগটা আসছে, রাইট? স্ট্রং ইমোশন যখন হয়, স্ট্রং ফিলিং যখন আমাদের মধ্যে আসে, কোনো কিছু দেখে, কোনো কিছু পড়ে, কোনো কিছু অবজার্ভ করে। সো সেই ইমোশনটা আমরা ফার্নহিল কবিতার মধ্যেও দেখতে পাবো, যে রাইটার খুবই ইমোশনাল হয়ে কথাগুলো বলছে। His work often explores themes of childhood, memory, time and mortality. তার লেখার মধ্যে আমরা বেশ কিছু জিনিসপত্র থিম হিসেবে পাবো। কবিরা মেসেজ দেয় না, তার কবিতা লেখার তো একটা কারণ থাকে, একটা গোল থাকে। তার কবিতার মধ্যে সাধারণত সে চাইল্ডহুড নিয়ে লেখে, মেমোরি বা স্মৃতি সেটা নিয়ে লেখে, সময় নিয়ে লেখে। যেমন এই কবিতার মধ্যে আমরা সময় নিয়ে তাকে লিখতে দেখব, বিশেষ করে সেকেন্ড হাফে সে বলবে সময় কিভাবে পরিবর্তিত হয়ে যায়। অ্যান্ড মর্টালিটি, এবং আমাদের মানে আমাদের যে মর্টালিটি, অর্থাৎ আমরা যে মরণশীল, সেটা নিয়েও সে লেখালেখি করে। আমাদের যে ডেথ আছে, আমাদের যে মৃত্যু আছে। নাও ডিলান থমাসের লিটারি ক্যারিয়ারটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, হ্যাঁ, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অ্যান্ড খুব সম্ভবত এ কারণেই তার লেখার মধ্যে এই যে স্মৃতিচারণটা একটু বেশি। এই ব্যাপারটা হয় যখন আমরা খুব বেশি হতাশ থাকি, খুব বেশি অ্যালিয়েনেশনে ভুগি, হ্যাঁ, খুব বেশি লোনলি থাকি, তখন আমাদের এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য তখন আমরা স্মৃতিচারণ করি, ছোটোবেলার কথা ভাবি, যে ছোটোবেলায় আমি কী করেছিলাম। এগুলো আমাদেরকে কিছুটা হলেও শান্তি দেয়, রাইট? সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন ইউরোপটাই ছিল পুরো একটা তালমাটাল অবস্থা, সব কিছু ডিস্ট্রাক্টেড, মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে হতাশা, কোনো কিছুই নাই, অনেকেই আপনজন হারিয়েছে। সো সব কিছু মিলায় তাদের লাইফটা একেবারেই অন্যরকম হয়ে গিয়েছিল। সেই সময় একটু শান্তি খুঁজতে তারা চলে যেত পাস্টে, তারা পেছনের কথা মনে করত, স্মৃতিচারণ করত, রাইট? আমরা এই কবিতার মধ্যেও সেরকম একটা ব্যাপার দেখব। এগেইন বর্তমানের একটা টাচও আমরা সেখানে পাবো, অর্থাৎ এই কবিতাটা একই সাথে আনন্দের, একই সাথে দুঃখের। হ্যাঁ, কারণ সেই যে পাস্ট মেমোরি, সেটা এখন তো আর সে পাচ্ছে না, এখন সেই এনজয়মেন্টটা তো আর নাই, রাইট? এই ব্যাপারটা আমরা দেখতে পাবো তার কবিতার মধ্যে। ডিলান থমাস ডাইড ইয়াং at the age of 39 in New York City on November 9, 1953, after heavy drinking. Now, this is a very common thing. পোয়েটরা এরকমটা করে, তারা একটু বেশি মদ্যপ হয়ে থাকে, তো অতিরিক্ত ড্রিঙ্কিংয়ের কারণে হচ্ছে ডিলান থমাসের মৃত্যু হয়। সো এতক্ষণ পর্যন্ত ভালোই পড়ছিলাম ওনার সম্পর্কে, ভালোই কথাবার্তা জানছিলাম, রাইট? কিন্তু এখানে এসে কি হয়ে গেল? যাই হোক, সো এটা একটা কমন ব্যাপার, কমন ফেনোমেনন। আমরা ফার্নহিল নিয়ে একটু দেখি। The poem was first published in 1946 in the volume of poems entitled Death and Entrances. 1946-এ তার একটা কাব্যগ্রন্থ পাবলিশড হয়, যেটার নাম হলো মৃত্যু এবং পুনরুজ্জীবন, হ্যাঁ, এন্ট্রান্সেস, বা পুনরায় কোনো কিছুতে, কোনো একটা লাইফে প্রবেশ করা। সেখানে ডেথ অ্যান্ড এন্ট্রান্সেস সিগনিফাই ডেথ, আমাদের যেই মৃত্যু, এবং একই সাথে মৃত্যুর পরে আমরা কিন্তু একটা অন্য জীবন খুঁজে পাবো, যেটাকে আমরা আফটার লাইফ বলি, রাইট, আখেরাত বলি। সো এখানে এটার সিগনিফিকেন্স, এটা আরও অনেকগুলো সিগনিফিকেন্স আছে। যেমন হতে পারে যে ছোটোবেলায় আমাদের একটা সময়ের মৃত্যু হয়, বড়োবেলায় আবার আমরা অ্যাডাল্টহুড বা নতুন একটা সময় আবার সূচনা করি, হ্যাঁ, বা নতুন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাই, সেখানে ঢুকি, এন্টার করি, সেখান থেকে এন্ট্রান্সেস। আমরা ফার্নহিল যে কবিতাটা, এই কবিতাটা এই কাব্যগ্রন্থের মধ্যে পাবো। একটা কাব্যগ্রন্থে তো অনেকগুলো কবিতা থাকে, সো এই যে ডেথ অ্যান্ড এন্ট্রান্সেস, এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা ফার্নহিল কবিতাটা পাবো। Okay. The poem describes the joys of childhood and the sadness of growing older. এই কবিতাটা আমাদের দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, আমাদেরকে ডেসক্রাইব করে। একটা হলো জয় অফ চাইল্ডহুড, ছোটোবেলায় আমরা সবাই কম বেশি আনন্দ করে থাকি, হ্যাঁ, আমাদের অতীত সবসময় সুন্দর হয়, এটা একটা ইউনিভার্সাল ব্যাপার। খুব রেয়ার কেস থাকে যখন আমাদের ছোটোবেলাটা কষ্টের হতে পারে, কিন্তু তাও কষ্টের মধ্যেও কিন্তু আমরা ছোটোবেলায় এক ধরনের শান্তি খুঁজে পাই, যেটা বড়োবেলায় হারিয়ে যায়, রাইট? সো জয়স অফ চাইল্ডহুড, এটার একটা ডেসক্রিপশন আমরা বিগিনিংয়ে পাবো। কবিতার দুইটা পার্ট। The poem consists of 6 stanzas.
consists of 6 stanzas, each comprising 9 lines. প্রত্যেকটা স্ট্যান্জা 9 লাইন করে, এরকম 6টা স্ট্যান্জা আমরা এই কবিতার মধ্যে পাবো। প্রথম 3টে স্ট্যান্জা হচ্ছে রিলেটেড টু দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অ্যাজ আ চাইল্ড, অ্যান্ড দ্য লাস্ট 3 ফোকাস অন দ্য রিয়ালাইজেশন দ্যাট টাইম গভর্নস অল। শেষের 3টে স্ট্যান্জা একটু দুঃখের, সেখানে টাইম নিয়ে কথা বলা হয় এবং সময় যে সব কিছুকে পরিবর্তন করে দেয়, আমাদের হ্যাপি মোমেন্টসগুলো একটা সময় গিয়ে আর থাকে না, আমরা চাইল্ডহুড থেকে বের হয়ে অ্যাডাল্ট লাইফে চলে আসি, অ্যান্ড দিস ইজ স্যাডনেস। হ্যাঁ, সো উইথ অ্যাডাল্টহুড স্যাডনেস বিগিনস। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে সে তৃতীয় লাস্ট 3টে স্ট্যান্ডাতে কথা বলবে। সো 2টা পার্ট আমরা এখানে পাবো, দ্য জয়স অফ চাইল্ডহুড, ছোটবেলার আনন্দ, অ্যান্ড দ্য স্যাডনেস অফ গ্রোয়িং ওল্ডার, বড় হওয়ার যে বেদনা বা কষ্ট। It feels personal and autobiographical because Thomas is remembering his own childhood. এই কবিতাটা পড়লে তোমার মনে হবে যেটা খুবই পার্সোনাল একটা কবিতা এবং এটা অটোবায়োগ্রাফিক্যাল অবভিয়াসলি, তার কারণ এখানে যেই ফার্নহিলের কথা বলা হয়েছে, যা যা বলা হয়েছে সেটা থমাস তার চাইল্ডহুড থেকে নিয়েছে। আমরা জানি যখন কোনো কবি তার নিজের জীবনের কোনো একটা গল্প কবিতার মধ্যে বা তার লেখার মধ্যে উপস্থাপন করে, তখন সেটা একটা সাবজেক্টিভ পোম, সেটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোম, রাইট? সো এই কবিতাটাও ঠিক সেরকম একটা সাবজেক্টিভ কবিতা, একটা অটোবায়োগ্রাফিক্যাল কবিতা, তার কারণ থমাস এখানে তার নিজের লাইফ নিয়ে লিখেছে, তার নিজের ছোটবেলা নিয়ে লিখেছে। হ্যাঁ, ফার্নহিল নামে এক্স্যাক্টলি তার একটা ফার্ম হাউস ছিল, তার না, তার আন্টের। হ্যাঁ, ইট ওয়াজ আ নেম অফ দ্য ফার্ম ডিলান থমাস আন্ট। ডিলান স্পেন্ট মেনি অফ হিজ সামার ভ্যাকেশনস দেয়ার, সেখানে তার ছোটবেলায় অনেক সামার ভ্যাকেশন সে কাটাতো। নাও ফার্নহিল, নাও দের ইজ অ্যান এরর উইচ ইজ ফার্নহিল, এটা একসাথে হবে। হ্যাঁ, ফার্নহিলটা ফার্নহিল কবিতার ক্ষেত্রে ফার্নহিল আলাদা স্পেস দিয়ে, বাট এই ফার্নহিল নামে যেই একটা ফার্ম হাউস তার আন্টের ছিল, এটা এরকম ফার্নহিল, হ্যাঁ, স্পেস ছাড়া, বুঝতে পেরেছো? সো সেই ফার্নহিল যেটা ফার্ম হাউস তোমরা বোঝো, যেটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়ে থাকে, সেখানে অনেক ফার্মিং হয়। হ্যাঁ, সাধারণত বিভিন্ন ধরনের ফার্মিং হতে পারে, অ্যাগ্রিকালচার হতে পারে বা সাথে অন্য প্রাণী থাকতে পারে। সো এখানে আমরা অ্যাগ্রিকালচারটাই মোস্টলি দেখবো, আর অনেক কিছুই দেখবো, আমরা ধীরে ধীরে সেটা কবিতার মধ্যে ফাইন্ড আউট করবো। বাট এই যে কথাটা, যে এইটা ফার্মটার নাম ছিল ফার্নহিল উইদাউট এনি স্পেস, অ্যান্ড যখন এটা কবিতা হয়ে গেল বা কবিতার টাইটেল হিসেবে থমাস এটাকে ইউজ করলো, তখন এটাকে উনি ফার্নহিল স্পেস করে তারপরে লিখলো। হ্যাঁ, অ্যান্ড এটা কিন্তু তার আন্টের একটা ফার্নহিল বা ফার্ম, এবং এখানে সে তার অনেক ছুটি কাটিয়েছে ছোটবেলায়, আর সেটারই আমরা একটা স্মৃতিচারণ আমরা এই কবিতার মধ্যে প্রথম 3টে স্ট্যান্জাতে দেখতে পাবো। দ্য পোম কনসিস্টস অফ 3 stanzas, each comprising 9 lines. The first 3 stanzas are related to the poet's experience as a child. The last 3 focus on the realization that time governs all. ইভেন দোজ গোল্ডেন ডেইজ, সেই যে সুন্দর সময়গুলো, সেগুলোকেও সময় গভর্ন করে, শাসন করে, সেগুলোকেও নিয়ে যায় সময় তার মতো করে। ঠিক আছে, সো আমরা শুরু করব ফার্স্ট স্ট্যান্জা। নাও অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাউজ, about the lilting house and happy as the grass was green, the night above the dingle starry, time let me hail and climb, golden in the heydays of his eyes, and honoured among wagons I was prince of the apple towns. And once, below a time, I lordly had the trees and leaves, trail with daisies and barley, down the rivers of the windfall light. Now, এখন, as I was young and easy. আচ্ছা, এখন মানে কি? সে কি এখনকার কথা বলছে? নাও, ঠিক তারপরেই সে বলল আই ওয়াজ। তার মানে এই নাওটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি নাও। সে জাস্ট শুরু করলো এখনকার সময়ের কথা বলে, যে আমি এখন বর্তমানে বসে কথাগুলো বলছি, বাট আমি বলছি অতীতের কথা। নাও, ইট মিনস নাও অ্যাজ আই লুক ব্যাক, নাও অ্যাজ আই রিকল মাই চাইল্ডহুড। আজকে আমি আমার চাইল্ডহুড রিকল করছি, স্মৃতিচারণ করছি আমি আজকে। যখন, অ্যাজ মানে এখানে যখন when I was young and easy, আমি কি রিমেম্বার করছি, আমি কি রিকল করছি। নাও, এখানে নাওয়ের সাথে আরও কিছু জিনিস আমরা অ্যাড করে নিলাম, রাইট? কবিতার মধ্যে অনেক কিছুই অনেক কিছুই থাকে যেগুলো বলা হয় না। সো ব্যাপারটা অনেকটা এরকম যে নাও আই রিকল,
নাও আই লুক ব্যাক, আমি আমার পাস্টে লুক ব্যাক করছি। সো অ্যাজ আই ওয়েন অ্যাজ আই ওয়াজ ইয়াং, মিনিং ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম, যখন আমি ছোট ছিলাম। অ্যান্ড ইজি, ইজি থাকা মানে কি? ইজি মিনস আমরা বলতে পারি যে কমফোর্টেবল, রিল্যাক্সড। যখন আমি ছোট ছিলাম, ইয়াং ছিলাম, অ্যান্ড ইজি, এবং খুবই কমফোর্টেবল বা খুবই রিল্যাক্সড একটা লাইফ লিড করেছি। কোথায় কোথায় লাইফ লিড করেছি এরকম ইজি অ্যান্ড ইয়াং? সে বলছে আন্ডার দ্য অ্যাপল বাউস, আন্ডার দ্য অ্যাপল বাউস। বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস। অ্যাপল গাছের শাখা, বাউস। হ্যাঁ, এখন অ্যাপল গাছের শাখা মানে কি? কবিরা ডিরেক্টলি না বলে একটু ইনডিরেক্টলি বলে সবসময়। এটার একটা সিম্পল মিনিং হলো যে সে বলতে চাচ্ছে যে আপেল গাছটা অনেক বড় হয়। অ্যাপল ট্রি যেটা, সেটা অনেক অনেক বেশি শাখা পাতা পল্লব সেই অ্যাপল ট্রিতে থাকে, এবং সেটার নিচে খুব চমৎকার বসার জায়গা হয়ে যায়, মানে সেইডি একটা প্লেস হয়। সো সেখানে তুমি চাইলে বসে আনন্দ করতে পারবা। বুঝতে পেরেছ? সো এই জন্য সে বলছে অ্যাপল বাউজ, অ্যাপল ট্রিজ না বলে অ্যাপল বাউজ বলছে, সো দ্যাট আমরা কল্পনা করতে পারি যে একটা খুব বড় ডালপালা যুক্ত একটা গাছ, যেই গাছটা খুব চমৎকার একটা শেডি প্লেস, একটা ছায়া তৈরি করছে, একটা ছায়া দিচ্ছে। সেখানে যে কেউ চাইলে বসতে পারে, এনজয় করতে পারে, কারণ ছায়ার মধ্যেই তো আমরা রেস্ট নেই, একটু এনজয়মেন্ট সেখানে থাকে যখন আমরা খুব কষ্ট পাই রৌদ্রে, তাই না? সো অ্যাপল বাউজ মিনস অ্যাপল ট্রিজ, সিম্পল কথায়। কিন্তু কবি একটু ভিন্নভাবে বলল। এটা বলার একটা কারণ হলো ওই যে একটা ইমেজ ক্রিয়েট করা। যদি অ্যাপল ট্রিজ বলতো ফাইন, আমরা অ্যাপল ট্রিজ ভাবতে পারতাম, কিন্তু এখানে একটু স্পেসিফিকলি বলা হচ্ছে অ্যাপল বাউজ মানে অ্যাপল ট্রিজ। বাট ট্রিজগুলো কেমন? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য অ্যাপল ট্রিজ যেগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি ডালপালা যুক্ত, অনেক বেশি ডালপালা সেখানে, ব্রাঞ্চ সেখানে আছে। একটা পিকচার এখানে দেখো, এটা একটা অ্যাপল ট্রি। এ তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ডাল এখানে আছে, ব্রাঞ্চ আছে, রাইট? সো স্পিকার বলছে নাও এজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাউজ, আন্ডার দ্য অ্যাপল ট্রিজ, অ্যাবাউট দ্য লিল্টিং হাউস। নাও এখানে সেটিং সম্পর্কে একটু ব্যাখ্যা দেয়া হচ্ছে। কবিতার শুরুতে স্পিকার জায়গাটা সম্পর্কে ডিসক্রাইব করছে আমাদের সামনে। সে এনজয় করতো, সে ইয়াং ছিল এবং খুবই কমফোর্টেবল, রিল্যাক্সড ছিল যখন। কোথায়? অ্যাপল বাউজের নিচে, অ্যাপল গাছের নিচে সে হয়তো আনন্দ করতো, বসে থাকতো, দৌড়ে বেড়াতো। এবং সে অ্যাপল বাউজগুলো কোথায় ছিল? অ্যাবাউট দ্য লিল্টিং হাউস, আশেপাশে, কোনো একটা লিল্টিং হাউসের আশেপাশে ছিল। অ্যাবাউট দ্য লিল্টিং হাউস, অ্যাবাউট দ্য লিল্টিং হাউস। অ্যাবাউট দ্য লিল্টিং হাউস মিনস এই অ্যাপল গাছগুলো কোনো একটা লিল্টিং হাউসের পাশে ছিল না। হোয়াট ইজ লিল্টিং হাউস? লিল্টিং হাউস বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, এটা কবির বানানো একটা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। লিল্টিংয়ের সিম্পল মিনিং হচ্ছে সিঙ্গিং, সিঙ্গিং। লিল্টিং হাউস মানে সিঙ্গিং হাউস, গান গাওয়া বাড়ি, যেই বাড়ি গান গায়। আচ্ছা, কোনো বাড়ি তো গান গেতে পারে না আসলে, পারে? বা বাড়ির তো কাজ আসলে মানে গান প্রডিউস করাও না। যেমন এখানে যদি বলা হতো লিল্টিং পাইপ, লিল্টিং পাইপ, পাইপ মিনিং হচ্ছে যেটাকে আমরা বাঁশি বলি, তো তাহলে হতো যে ঠিক আছে, বাঁশির একটা গান থাকতে পারে, একটা মিউজিক থাকতে পারে, তাই না? একটা মেলোডি থাকতে পারে। কিন্তু বাড়ি কি কোনোভাবে সাউন্ড মেক করে? করে না। বাড়ি তো সাউন্ড মেক করার কথা না, বাট বলা হচ্ছে এখানে সিঙ্গিং হাউস। আচ্ছা, দিস ইজ দ্য ভেরি লিটারাল মিনিং। কিন্তু আমরা এখানে আসলে এইটাকে গানের বাড়ি বলতে পারি না। কেন পারি না? তার কারণ কোনো বাড়ি গান গায় না অ্যাকচুয়ালি। তাহলে কি বোঝাতে চাচ্ছে কবি এখানে? কবি বোঝাতে চাচ্ছে বা সে একটা টোন ক্রিয়েট করছে, কবিতার মুড ক্রিয়েট করছে, যে এই যে সময়টা, এই সময়টা তার জন্য খুব বেশি আনন্দদায়ক ছিল। হ্যাঁ, এবং এই সময়টা কি বলা যায়, যে তার জন্য সে যেখানে ছিল, যেই জায়গাগুলোতে ছিল, সেই জায়গাগুলো খুবই জীবন্ত ছিল, এবং ইট ওয়াজ আ সোর্স অফ জয় ফর হিম। এই যে বাড়িটা, এই বাড়িটাই যেন তার আনন্দের একটা উৎস। সো আমরা যেমন গান থেকে আনন্দ পাই, এই বাড়িটাও তাকে যেন আনন্দ দিত। এবং এই বাড়িটা কোনো বোরিং, যেমন আমাদের কাছে বাড়ি জিনিসটা বোরিং লাগে অনেক সময়, ঘরে আমরা থাকতে চাই না, বাইরে বেরোয় যাই, বাইরে হাঁটি, ঘুরি ফিরি, কিন্তু এই বাড়িটা তার জন্য খুবই আনন্দের একটা জায়গা, সোর্স অফ জয় এটা। যে কারণে সেখানে বলছে লিল্টিং হাউস, লিল্টিং হাউস আর হ্যাপি হাউস, রাইট? সিঙ্গিং হাউস বলতে পারো অথবা হ্যাপি হাউস। নাও আমরা আর একটা মিনিং করতে পারি, যেটা আসলে খুব একটা রেলেভেন্ট না,
বাট আমরা চাইলে ভেবে নিতে পারি এরকমভাবে যে এমন অনেক বাড়ি আছে না যে বাড়িতে গান বাজনা হয়, হয়তো, তাই না? মানুষজন গায়। তো এই লিল্টিং হাউসটা সেরকম একটা বাড়ি হতে পারে যেখানে যেটা যেটা বসবাসের যোগ্য ঠিক না, বা বসবাসের জন্য তৈরি করা হয়নি, যেটা হয়তো তৈরি করা হয়েছে গান বাজনার জন্য। মানুষজন ওখানে আসে, কাচারি টাইপের একটা বাড়ি, সেখানে গান বাজনা করে। সেটাও হতে পারে, আমরা জাস্ট ধরে নিতে পারি। এটা খুবই মানে কি বলা যায় যে কল্পনাপ্রসূত একটা চিন্তা, খুব লিটারাল কিছু না, মানে খুব রেলিভেন্ট কিছু না। যেটাই ধরি আমরা, সে এখানে একটা হ্যাপি হাউস, একটা সুন্দর বাড়ি, একটা আনন্দের উৎস হিসেবে একটা বাড়ির কথা সেখানে বলছে, এবং সেই বাড়িটা এই অ্যাপল বাউস, অ্যাপল ট্রিজ যেগুলো আছে তার আশেপাশেই কোথাও একটা আছে। অ্যান্ড হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন। অ্যান্ড দ্য স্পিকার ওই সময়টাতে হি ওয়াজ হ্যাপি। কেমন হ্যাপি ছিল? সেখানে একটা তুলনা করলো। দিস ইজ আ ফিগার অফ স্পিচ। এটা কি বলতো? অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন, তাহলে কি হবে এটা? ঘাস যেরকম গ্রিন, ঘাস যেরকম সবুজ, আমি সেরকম হ্যাপি ছিলাম। এটা একটু কেমন কন্ট্রাস্টিং, মানে তুলনাটা কেমন জানো না? একটু একটু উইয়ার্ড লাগে। নাও এটা সিম্পল একটা তুলনা, খুব একটা উইয়ার্ড না। দেখো, ঘাস যখন গ্রিন থাকে, ঘাস বিভিন্ন রকম বিভিন্ন কালারের হতে পারে। ঘাস কখনো গ্রিন থাকে, কখনো সেটা শুকায়, যখন যায় তখন সেটা স্বর্ণালী হয়ে যায়। সো ঘাস সবসময় কিন্তু সজীব থাকে না, বা সবসময় কিন্তু গ্রিন থাকে না। ঘাস কখন গ্রিন থাকে? যখন ঘাসটা তার একেবারে পারফেক্ট টাইমে থাকে। ঘাস এখন একেবারে অনেক সময় পার হয়ে যায় নাই, বা এই ঘাসের উপর দিয়ে কেউ চলেও যায় নাই, এটা একেবারেই জীবন্ত, একেবারেই লাইফ, একেবারেই সজীব। তো ঘাস যখন সজীব থাকে তার মানে ঘাসের প্রাথমিক সময়টা ইয়থ। সো দিস সিগনিফাইজ ইয়থ, হ্যাঁ, চাইল্ডহুড বা ছোটবেলা, সজীবতা, উৎফুল্লতা। ঘাস যেরকম সজীব থাকে, ঘাস তো হ্যাপি থাকতে পারে না অবভিয়াসলি, ঘাস হয় গ্রিন, তার মানে সজীব। ঠিক তেমনি পোয়েটও খুব হ্যাপি ছিল, খুব উৎফুল্ল ছিল সেই সময়টাতে। সো বলছে পোয়েট, নাও এজ আই ওয়াজ ইয়ং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাউস, অ্যাবাউট দ্য লিল্টিং হাউস অ্যান্ড হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন। ঘাস যেরকম সজীব থাকে, যেই সময়টাতে সজীব থাকে, আমার জন্য সময়টা অনেকটা সেরকমই ছিল। আমিও ছিলাম হ্যাপি, আমিও ছিলাম উৎফুল্ল, আমিও ছিলাম সজীব। ঘাসের মতোই, ঘাসের মতোই আমি একটা সুন্দর লাইফ সেখানে পার করেছি। অ্যাজ ফ্রেশ অ্যাজ দ্য গ্রিন গ্রাস। ওকে, সো আমরা এই দুই লাইনের মধ্যে আমরা একটা ফিগার অফ স্পিচ পেলাম, সিমিলি। অ্যাজ এর ব্যবহার আছে, আমরা জানি অ্যাজ বা লাইকের ব্যবহার করে যখন তুলনা করা হয় তখন সেটাকে সিমিলি বলে। আচ্ছা, এবার তোমাদেরকে বলেছিলাম শুরুতে যে এই কবিতার মধ্যে আমরা খুব লিরিক্যাল কোয়ালিটি পাবো, সং লাইক কোয়ালিটি পাবো, রিদম পাবো, বা মিউজিক পাবো। সেটা কীরকম? সেটা আমি তোমাদেরকে বলেছিলাম তিনটা লিটারি ডিভাইসের কথা: অ্যালিটারেশন, অ্যাসোনেন্স অ্যান্ড কনসোনেন্স। তোমাদের কি এগুলোর কথা মনে আছে? ডু ইউ নো হোয়াট ইজ অ্যালিটারেশন? ধরো পরপর কয়েকটা ওয়ার্ডস আছে, সাকসেসিভ ওয়ার্ডস দিতে পারো। সেই ওয়ার্ডসগুলোর শুরুতে যদি একই সাউন্ড থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে হলো কনসোনান্ট সাউন্ডের পুনরাবৃত্তি। কোথায়? পরপর ওয়ার্ডে, একই সেন্টেন্সের মধ্যে। যেমন তুমি এখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখতে পারো। সেকেন্ড সেন্টেন্সটাতে আছে about the lilting house and happy as the grass was green. হাউস অ্যান্ড হ্যাপি, এখানে কোনো রিপিটেশন পাচ্ছ তোমরা এই অংশটুকুর মধ্যে? রাইট, এইচ এইচ। আবার গ্রাস ওয়াজ গ্রিন, এইটুকুর মধ্যে কোনো রিপিটেশন পাচ্ছ? জি 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 হ্যাঁ, এটা কি বলা হয়? অ্যালিটারেশন। তাহলে কি হলো এখানে? অ্যালিটারেশন অর্থাৎ রিপিটেশন অফ কনসোনান্ট সাউন্ডস ইন দ্য বিগিনিং অফ সাকসেসিভ ওয়ার্ডস ইন আ লাইন। একটা লাইনের মধ্যে যখন পরপর ওয়ার্ডে, শুরুতে, ওয়ার্ডের মাঝখানে থাকলে কিন্তু সেটা অ্যালিটারেশন হবে না। শুরুতে যদি কনসোনান্ট সাউন্ড থাকে তখন সেটাকে আমরা অ্যালিটারেশন বলতে পারি। আচ্ছা, এবার আসো, আর একটা বলেছিলাম কনসোনেন্স। কনসোনেন্স কি জিনিস? কনসোনেন্সও কনসোনেন্ট নিয়ে ডিল করে, অ্যালিটারেশনও কনসোনেন্ট নিয়ে ডিল করে। কনসোনেন্ট, কনসোনেন্সও কনসোনেন্ট নিয়ে ডিল করে। কিন্তু অ্যালিটারেশনের ক্ষেত্রে
শর্ত হলো যে কনসোনেন্টগুলো শব্দের শুরুতে আসতে হয়, কিন্তু কনসোনেন্সের ক্ষেত্রে কনসোনেন্টটা যে কোনো জায়গাতে আসতে পারে, শব্দের শুরুতে আসতে হয় না, যে কোনো জায়গাতে আসতে পারে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাস গ্রিন, এর মধ্যে আর, এই আরটা রিপিটেড হয়েছে, বাট এটা শব্দের শুরুতে নাই, এটাকে আমরা বলি কনসোনান্স। বুঝতে পারছো? হাউস, গ্রাস, এটাকে আমরা বলি কনসোনান্স, এস এস। এটার মধ্যে প্রচুর এস সাউন্ড আছে। প্রথম দুইটা লাইন তুমি একটু খেয়াল করো, আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাউস, প্রথম লাইনে আমরা 3টা এস পাচ্ছি কনসোনান্ট, এটাই হচ্ছে কনসোনান্স। হ্যাঁ, 3টা এস পাচ্ছি প্রথম লাইনে, আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাউস। নাও এই যে অ্যালিটারেশন, কনসোনান্স, অ্যাসোনান্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিডিং স্কিলসে। এগুলো কিন্তু আসে পরীক্ষাতে, এবং ফিগার্স অফ স্পিচ লিখতে গেলে তোমাদের এগুলো দেখাতে হবে। সো একটু খেয়াল দিয়ে দেখো, মনোযোগ দাও। নাও তৃতীয় যেটা, সেটা হলো অ্যাসোনান্স। হোয়াট ইজ অ্যাসোনান্স? Repetition of vowel sounds in the same line. হ্যাঁ, রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস ইন দ্য সেম লাইন। ভাওয়েল সাউন্ড যখন রিপিটেড হবে, হ্যাঁ, যেমন আমরা ফার্স্ট লাইন যেটা, এটা যখন দেখব, দেখো এখানে আছে আই ওয়াজ ইয়াং, এখানে আ সাউন্ডের রিপিটেশন আছে না, আ আ, ইয়া ওয়া আছে, জি। এটা একটা অ্যাসোনান্সের উদাহরণ হতে পারে। আবার তুমি এখানে দেখতে পাচ্ছ আন্ডার দ্য অ্যাপল বাউস, আন্ডার, আন্ডারের এখানে আছে, আন্ডার, বাউস এখানে আছে, আ আন্ডার দ্য অ্যাপল বাউস, এটা একটা অ্যাসোনান্স। তো এরকম যদি অনেক বেশি অ্যাসোনান্স থাকে, অনেক বেশি, আমরা জাস্ট 2টা লাইনের ভিতরে সব কিছু খুঁজে পেলাম, 3টাই খুঁজে পেলাম, রাইট? সেরকম অনেক অ্যালিটারেশন এই কবিতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আমি জাস্ট 2টা লাইন দেখালাম, বাকিগুলো তোমরা চাইলে খুঁজে বের করতে পারো যদি আরও ভালো বুঝতে চাও। সবটুকু না পারলে আরও কয়েকটা লাইন তোমরা নিজের মতো করে চেষ্টা করবা বের করতে। এতে করে যেটা হবে যে তোমাদের এই যে, এটা কিন্তু ফিগার্স অফ স্পিচ বের করতে বলা থাকে রিডিং স্কিলসে, এবং এখানে 10 মার্ক থাকে। যে কোনো একটা কবিতা দেয়া থাকবে, সেই কবিতার মধ্য থেকে এরকম ফিগার্স অফ স্পিচ খুঁজে বের করতে হবে। তো তুমি কিন্তু ওই কবিতাটা না পড়লেও, ওই কবিতাটা যদি কখনো জীবনে, রিডিং স্কিলসে অনেক সময় আনসিন কবিতা দিয়ে দেয়, যেটা পরীক্ষা, মানে যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই এরকম, তো সেই কবিতার থেকেও কিন্তু তুমি অন্তত এই 3টা জিনিস খুঁজে বের করতে পারবা খুব ইজিলি, তাই না? অ্যালিটারেশন, কনসোনান্স, অ্যাসোনান্স। কারণ আমরা দেখব জাস্ট যে পরপর ওয়ার্ডের শুরুতে আসছে কিনা, যেন হাউস, হ্যাপি, গ্রাস, গ্রিন। আমরা দেখব যে কনসোনান্ট মাঝখানে আসছে কিনা, যেমন আর আর, এস এস, রাইট? আমরা দেখব ভাওয়েল সাউন্ড এরকম রিপিটেড হয়েছে কিনা, যেমন ওয়া, ইয়া, দেন আন্ডার, বাউজ। তাহলেই আমরা সেটাকে অ্যাসোনান্স বলে ফেলতে পারবো। সো উই গেট কতগুলো ইয়া পেলাম আমরা এখানে, ফিগার স্পিচ পেলাম প্রথম 2টা লাইনে, অ্যালিটারেশন, কনসোনান্স, অ্যাসোনান্স, দেন সিমিলি। আরও একটা জিনিস পাইছি, বলতে পারবা কি? লিল্টিং হাউসকে কি বলেছিলাম? লিল্টিং হাউস, Personification. রাইট। Personification. So we get personification here. লিল্টিং হাউস, সিঙ্গিং হাউস, বাড়ি, একটা বাড়ি কখনো গান গাইতে পারে না, বাট এখানে বলা হচ্ছে গান গাওয়া বাড়ি, গানের বাড়ি। আমরা সেটার মিনিং করেছি অবশ্য অন্যভাবে, যে আচ্ছা গানের বাড়ি মানে ঠিক গান গাওয়া বোঝাচ্ছে না, বাট একটা খুবই আনন্দের উৎস, এটা যেন তার জন্য খুব চমৎকার একটা জায়গা। আবার হতেও পারে যে এই বাড়িতে সবাই গান গায়, এটা এমন একটা প্লেস, এমন একটা বাড়ি যেখানে মানুষজন এসে গান গায়, হতে পারে সেটা, সেজন্য এটাকে গানের বাড়ি বলতে পারে। বাট কবি এখানে কিভাবে এক্সপ্রেস করলো, সে বলল গান গাওয়া বাড়ি, যে বাড়ি গান গায়। না, বাড়ি তো গান গাইতে পারে না, তো বাড়ি হচ্ছে একটা একটা কনক্রিট থিং, সেটাকে আমরা কি করলাম, হিউম্যান অ্যাট্রিবিউট দিলাম, তাই না? যখনই আমরা এরকম হিউম্যান অ্যাট্রিবিউট, আমরা কোনো একটা নন হিউম্যান কিছুকে দিব, হিউম্যান কোয়ালিটি যখন আমরা কোনো নন হিউম্যান থিংসকে আমরা প্রোভাইড করব, তখন সেটা কি বলা হয়? পার্সনিফিকেশন। ওকে, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে এইটুকুতে? এখানে ইমেজারি হবে না? হ্যাঁ, অবশ্যই ইমেজ তো আছেই, অবভিয়াসলি। এই পুরো কবিতাটাই ইমেজে ঠাসা, প্রত্যেকটা লাইনে ইমেজ আছে। হ্যাঁ, যেন আমরা এখানে দেখলাম অ্যাপল বাউস, আন্ডার দ্য অ্যাপল বাউস, এটা আমাদের একটা ইমেজ এর কথা মনে করিয়ে দিল, এই যে ইমেজ। অ্যান্ড দেন আমরা এখানে দেখলাম কি দেখলাম? লিল্টিং হাউস, তাই না?
তো এটা এই প্রত্যেকটাই কিন্তু আমাদের একটা ছবি, একটা চিত্র মাথায় নিয়ে আসে। এটা কি বলা হয়? ইমেজ, ইমেজারি এর ব্যবহার। তোদের কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, নাও দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল স্টেয়ারি, টাইম লেট মি হেইল অ্যান্ড ক্লাইম্ব। দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল স্টেয়ারি, ডিঙ্গল মানে হচ্ছে ছোট ভ্যালি। ডিঙ্গল ভ্যালি বলতে পারতো, এখানে ভেইল বলতে পারতো, অ্যাবাভ দ্য ভেইল স্টেয়ারি, বাট ভেইল না বলে ডিঙ্গল বললো। তার মানে যে ভ্যালিটা আছে সেই ভ্যালিটা খুব একটা বড় না, ছোট ভ্যালি। আচ্ছা, যে ছবিটা তোমাদের আম, মানে ইয়াতে দেওয়া পোস্টে ফেসবুকে দেওয়া হলো, আরিয়ান দিল যেটা, ওইটা ওইটা একটু আমরা দেখি। ওইটার মধ্যে ভ্যালি থাকতে পারে। হুম, এইটার মধ্যে এই যে দেখো, এই যে পাহাড়, এখানে এখানে আসলে পাহাড় আসে না ওভাবে, বাট পাহাড়ের মাঝখানে যে সমান্তরাল ছোট অঞ্চলগুলো, ছোট জায়গাগুলো, সেগুলোকে বলা হয় ভ্যালি। ঠিক আছে? আর এইরকম ছোট ভ্যালিকে বলা হয় ডিঙ্গল। বুঝতে পেরেছো? ভ্যালি, স্মল ডিঙ্গল। ধরো বড় বড় দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা। সাধারণত যেটা হয় যে সমতল জায়গাগুলোতে মানুষের বসবাস থাকে, চারপাশে পাহাড় থাকে, পাহাড় প্রোটেক্ট করে কাইন্ড অফ। তোমরা আহ, আগের বা প্রাচীন কোনো সেটিংয়ের উপরে বেস করা কোনো মুভি যদি হয়, হিস্টোরিক্যাল ফিল্ম বা কিছু, সেটা পাহাড়ি অঞ্চলের হলে তোমরা এরকম দেখবা যে তাঁবু টানায় ওরকম ভ্যালিতে মানুষজন বসবাস করে। চারপাশে পাহাড়, পাহাড় হচ্ছে অনেকটা প্রোটেকশন হিসেবে কাজ করে তাদের জন্য। বুঝতে পেরেছো? সো এরকম একটা ছোট্ট ভ্যালির কথা এখানে বলা হচ্ছে। কি বলছে? দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল স্টেয়ারি, একটা রাতের কথা বা অনেকগুলো রাতের কথা বলছে, এখানে রাতের কথা বলছে। দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল, অ্যাবাভ দ্য ডিঙ্গল, ডিঙ্গলের উপরে, অর্থাৎ সেই ভ্যালি এর উপরে। এরকম একটা ভ্যালি যেখানে এই যে একটা বাড়ি আমরা দেখতে পেলাম, ওইটাই হয়তো বা ফার্ম হাউস বা ওই যে লিল্টিং হাউস। এখন সেই ভ্যালি এর উপরে একটা রাতের কথা, রাতের আকাশের কথা এখানে বলা হচ্ছে। দিস ইজ অ্যানাদার ভেরি চার্মিং ইমেজ, যেখানে বলা হচ্ছে নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল স্টেয়ারি। স্টেয়ারি মিনস, এটা অ্যাডজেক্টিভ, আকাশকে মডিফাই করছে বা স্কাইকে এখানে বিশেষায়িত করছে। স্টেয়ারি বলে বোঝাচ্ছে যে আকাশটা হচ্ছে তারায় পরিপূর্ণ। স্কাই ফুল অফ স্টার্স। সো আমরা একটা রাতের চিত্র এখানে পাচ্ছি, একটা রাত, নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গল, ভ্যালি এর উপরে, এবং যে রাতের আকাশটা পুরোপুরি তারায় পরিপূর্ণ। ডিঙ্গল স্টেয়ারি, টাইম লেট মি হেইল অ্যান্ড ক্লাইম্ব। এবং এই সময়গুলোতে, এই টাইমগুলোতে, এই সুন্দর জায়গাতে সময় আমাকে সুযোগ করে দিয়েছিল। লেট মি, লেট মি আমরা কখন বলি? হি লেটস মি গো, তাই না? লেট মি গো, হি লেট মি, আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক। লেট আমরা কখন ব্যবহার করি? কাউকে কোনো কিছু করতে যখন আমরা অনুমতি দিই, তাই না? তখন আমরা লেট ব্যবহার করি। যেমন হি লেট মি ডু দ্য সাম, হি লেট মি গো আউট, মানে হি অ্যালাউড মি। এখানে লেট ভার্ব পাস্ট হিসেবে আসছে অবভিয়াসলি, যে সে আমাকে, সেই টাইমটা আমাকে কি করেছে, টাইমটা আমাকে তখন আমাকে অনুমতি দিয়েছিল, অ্যালাউড মি হেইল অ্যান্ড ক্লাইম্ব, ঘুরে বেড়াতে, আনন্দ করতে, ক্লাইম্ব করতে। ক্লাইম্ব করা মানে পাহাড়ে ওঠা, চড়া, আর হেইল মানে প্রশংসা করা। এখন এখানে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে প্রশংসা করতে বলা হচ্ছে আমরা শিওরলি জানি না, বাট আমরা ধরে নিব যে প্রেইজ করা অর্থে যেহেতু বলা হচ্ছে, তার মানে আমরা যদি কোনো একটা সুন্দর জায়গাতে যাই, যেটা দেখতে খুব ভালো লাগে, যেটা আমাদেরকে খুব আনন্দ দেয়, তখন আমরা কিন্তু ওই জায়গাটাকে অবচেতন মনেই প্রশংসা করতে থাকি, তাই না? আবার তুমি যদি কোনো রাজদরবারে যাও, রাজপ্রাসাদে যাও, তখন তুমি রাজাকে প্রেইজ করবা তার সুন্দর রাজদরবারের জন্য, যদি তোমার পছন্দ হয় সেই রাজকীয় প্যালেসগুলো, তাই না? আমরা প্রেইজ করি তখন। ঠিক সেরকমই এখানে কবি বলছে যে টাইম লেট মি হেইল অ্যান্ড ক্লাইম্ব, সময়টা আমাকে সুযোগ করে দিয়েছিল। লাউড মি, টাইম লেট, যেহেতু লেটস হয় না এখানে, তার মানে কিন্তু এটা পাস্ট, রাইট? টাইম আমাকে অনুমতি দিয়েছিল, আমাকে অ্যালাউ করেছিল হেইল অ্যান্ড ক্লাইম্ব। আমি সেখানে ঘুরে বেরিয়েছি, পাহাড়ে চড়েছি, ক্লাইম্ব করেছি, ক্লাইম্ব করা মানে পাহাড়ে চড়া, অ্যান্ড হেইল, আমি সেই জায়গাটা এতটা আমার কাছে ভালো লেগেছে, আমি প্রশংসায় পঞ্চমুখ ছিলাম। ওকে, দ্য প্লেস ওয়াজ প্রেইজ ওর্দি, প্রশংসার যোগ্য, উপযুক্ত একটা জায়গা ছিল ওটা।
এবং সেই জায়গাতে রাতটা খুব চমৎকার ছিল, রাতগুলো খুবই এনজয়েবল ছিল, কারণ রাতের আকাশে পরিপূর্ণ থাকতো তারায়। আবার সেই যে ছোট ভ্যালিটা, সেটাও আমাদের কাছে একটা খুবই চার্মিং, একটা খুবই রোম্যান্টিক পিকচার, একটা ইমেজ আমাদের সামনে ফুটিয়ে তুলছে। গোল্ডেন ইন দ্য হেইডেস অফ হিজ আইস। এখানে একটু খেয়াল করো, টাইম এবং হিজ আইস। এই হিজ আইস মানে টাইমস আইস, সময়ের চোখ। এখানে কি করা হয়েছে? একটা ফিগার অফ স্পিচ। টাইমের কি চোখ থাকে? চোখ কার থাকে? মানুষের থাকে। তাহলে হিউম্যান অ্যাট্রিবিউট কাকে দেয়া হলো? সময়কে দেয়া হলো। সো দিস ইজ অ্যানাদার পার্সনিফিকেশন হিয়ার। টাইম, লেট মি, প্রথমে বলা হলো যে এটা আমাকে অনুমতি দিয়েছে, অ্যালাউ করেছে, হেইল অ্যান্ড ক্লাইম, আমাকে প্রশংসা করতে অনুমতি দিয়েছে। মানে আমি জায়গাটা এত পছন্দ করেছি, আমি প্রশংসায় পঞ্চমুখ ছিলাম এবং আমি পাহাড়ে চড়তাম, ক্লাইম করে বেড়াতাম। গোল্ডেন ইন দ্য হেইডেস অফ হিজ আইজ, এবং তার চোখের যেই সুন্দর সময়টা, সেই সময়গুলোতে আমি এনজয় করেছি একটা গোল্ডেন পিরিয়ড এর মতো করে। মানে ব্যাপারটা এরকম যে সময়ের চোখ হয় না প্রথমত, আর সময়ের চোখে হেইডেস, এই ব্যাপারটা তোমাদের কাছে একটু অ্যাবস্ট্রাক্ট হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমরা বলি না যে আমার জন্য আজকে সময়টা খুব খারাপ, আমরা বলি যে ছোটবেলার সময়টা ভালো ছিল। এই ব্যাপারটা এখানে সিম্পলি বলা হচ্ছে, আর কিচ্ছু না। হেইডেস অফ হিস আইস মানে সময়ের চোখে তখন ছিল বেস্ট টাইম, হেইডেজ মানে হলো হ্যাপিয়েস্ট ডেইজ। হ্যাঁ, হ্যাপিয়েস্ট ডেইজ, সবচেয়ে সুন্দর সময়। সময়ের কাছে সেই সময়টা ছিল সবচেয়ে সুন্দর। এখন সময় সব সময় ভালো থাকে না। এই সময়টা সময়ের চোখে তখন সবকিছুই সুন্দর লাগছিল, বা সময় তখন সবকিছুকে সুন্দরভাবে আমাদের স্পিকারের কাছে প্রেজেন্ট করছিল, কিন্তু সময়টা কিন্তু চেঞ্জেবল। টাইম কখনোই সেম ভাবে স্টে করে না। চাইল্ডহুড জয় যেটা ছিল ছোটবেলায়, সেটাও একইভাবে ফরএভার থাকে না, এবং যে কারণেই কিন্তু এখানে টাইমের কথা বলা হলো। একটা সময় টাইমের চোখে হেইডেস দেখা গিয়েছে, টাইম আমাদের সামনে, স্পিকারের সামনে এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে কিছু বেস্ট ডেজ, কিছু খুব সুন্দর সময় উপহার দিয়েছে, তাই না? কিন্তু পরবর্তীতে টাইম যখন সামনে এগিয়ে গিয়েছে, তখন কিন্তু ঠিক একইভাবে টাইম তার চোখে হেইডেসকে ফুটিয়ে তোলে নাই। তার মানে পরবর্তী লাইফে, এই যে আফটার লাইফে যখন সে অ্যাডাল্ট হয়েছে, তখন আর সময়টা একই রকম তার কাছে ছিল না। সো টাইমের চোখে আমরা হার্শ ডেজও দেখতে পারি, টাইমের চোখে আমরা গুড ডেজও দেখতে পারি। বুঝতে পেরেছ? হেইডেজ মিনিং বেস্ট ডেজ, গুড ডেজ অফ হিজ আইস। আবার টাইমস আইজে কিন্তু হার্শ ডেজ বা রুড ডেজ, টাফ ডেজও দেখা যেতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে টাইমস আইজ এটা তার জন্য খুব সুন্দর, ব্লেসড কিছু সময়, কিছু মুহূর্ত তাকে উপহার দিয়েছিল। সময়ের চোখে তখন খুব সুন্দর মুহূর্ত সে দেখেছিল, এবং যে কারণে তার ওই টাইমটা ছিল কেমন? গোল্ডেন এজ ফর হিম। টাইমই অ্যালাউ তাকে করেছিল, তাকে সুযোগ করে দিয়েছিল এই সময়টাকে উপভোগ করতে। আচ্ছা, নাও and honored among Vegans, I was prince of the apple towns. And once below a time I lordly had the trees and leaves. খেয়াল করো এখানে and পরপর দুইবার, দুইটা সেন্টেন্সের শুরুতে, দুইটা লাইনের সেন্টেন্স না, দুইটা লাইনের শুরুতে and আসছে। এটাকে একটা ফিগার অফ স্পিচ বলা যেতে পারে, মনে আছে কারো? অ্যানাফোরা। হ্যাঁ, অ্যানাফোরা। তোমরা তো পারো অনেক কিছু, খুব ভালো। অ্যানাফোরা মানে কি? It is a figure of speech in which words repeats. কখন রিপিট করে words? At the beginning of successive clauses অথবা successive phrases or sentences or lines. যখন একটা word repeated হয়, when word repeats at the beginning of successive clauses অথবা successive lines, তখন সেটাকে আমরা অ্যানাফোরা বলি। যেমন এখানে and ওয়ার্ডটা রিপিট হয়েছে, তাই না? এটা দুইবার আসছে। এরকম যদি পরপর আরও একবার আসতো, আরও দুইবার আসতো, একই ব্যাপার আমরা বলতাম অ্যানাফোরা। নাও একটাই অ্যানাফোরা হতো।
সো কি হচ্ছে এখানে বারবার ইভেন আছে পরবর্তী অংশেও আমরা যখন যাব আমরা বারবার এই ব্যাপারটা দেখব যে পোয়েট শুরু করছে অ্যান্ড দিয়ে বারবার, মানে সে কি করতো, কি আনন্দ কি মানে কিভাবে সে সময়গুলো খুব আনন্দের সাথে কাটাতো সেটা বোঝাতে সে বারবার অ্যান্ডের মাধ্যমে, অ্যান্ডের আশ্রয় নিয়ে এসে বলছে। অ্যান্ড ওয়ান্স বিলো আ টাইম, ওকে দ্য ফার্স্ট লাইন, অ্যান্ড অনার্ড অ্যামাং ওয়েগানস। ওয়েগান মানে হচ্ছে লরি বা মিনি ট্রাক যেগুলোকে আমরা বলি, যে যেহেতু এটা একটা অ্যাপল টাউন, অ্যাপল ইয়ার্ড বা আমরা বলতে পারি অর্চার্ড, অ্যাপল অর্চার্ড বলে, আপেলের বাগান। সো সেখানে স্বাভাবিকভাবেই ওয়েগান আসবে, ট্রাক আসবে, সো দ্যাট তারা অ্যাপলগুলোকে নিয়ে যেতে পারে। সো সেই যে ওয়েগনগুলো, সেই ওয়েগনগুলো আমাকে সম্মান জানাতো, আমাকে সম্মানিত করতো। এখানে আসলে এটাকে আমরা ঠিক পার্সনিফিকেশন ধরবো না, কারণ এখানে ওয়েগন বলতে ওয়েগনের চালকদেরকে মিন করা হচ্ছে, ওয়েগন ড্রাইভার্স। হ্যাঁ, ওয়েগন ড্রাইভার্স অর্থাৎ যে ওয়েগনের ড্রাইভারগুলো ছিল তারাও আমাকে অনার করতো, সম্মান জানাতো। আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন্স। নাও কবি এতটা সুন্দর সময় সেখানে উপভোগ করেছে, তার কাছে মনে হতো সেই সময়টা যেন প্রিন্স লাইক, মানে সে যেন প্রিন্সের মতো সময় উপভোগ করছে। তাকে ওয়েগনের ড্রাইভাররাও সম্মান করত, এবং সেই সম্মানটা কেমন ছিল? প্রিন্সের মতো। আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন্স। অ্যাপল টাউন্স, এই যে অ্যাপল অর্চার্ড, অ্যাপল বাগান, এটাকে এখানে গেইন একটা মেটাফোর আমরা দেখতে পাচ্ছি। মেটাফোর, টাউন বলা হচ্ছে একটা বাগানকে, তাই না? টাউনকে বাগানে, মানে বাগানকে টাউনের সাথে এখানে কম্পেয়ার করা হচ্ছে। সো অ্যাপল টাউন্স, ধরে নাও এটা একটা বাগান, এটা একটা টাউন, একটা শহর। শহর মানে একটা দেশের শহর, এবং সেই দেশের, সেই শহরের রাজপুত্র হচ্ছে আমাদের স্পিকার। ঠিক আছে? সো হি ওয়াজ এ প্রিন্স, হি ওয়াজ এ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন্স। And once below a time I lordly had the trees and leaves trailed with daisies and barley. প্রথমে সে বলল সে অ্যাপল অর্চার্ড বা অ্যাপল এর যে সাম্রাজ্য বা যেই দেশ, যেই রাজ্য, অ্যাপেলের রাজ্য আমরা বলতে পারি, সেটার সে ছিল রাজপুত্র। রাজপুত্র কেন ছিল? তার কারণ ওয়েগন ড্রাইভাররা তাকে খুব সম্মান করত। কিভাবে সম্মান করত? হতে পারে ধরো কোনো একটা ওয়েগন আসছে, ড্রাইভার তাকে দেখলো, দেখে বলল, আচ্ছা তুমি কি করবা, চলো তোমাকে একটু ঘোরায় নিয়ে আসি। আমরা যেরকম অনেক সময় করে থাকি, তাই না? ছোট বাচ্চাদেরকে গাড়ি চালালে বা গাড়িতে থাকলে আমরা বাচ্চাকে রাইড অনেক সময় শেয়ার করে থাকি, তাই না? তো এরকমটা হতে পারে। আবার সেই বাচ্চাটা ধরো বললো যে না আমি এখন নেমে যাব, তাকে আবার নামায় দেওয়া হলো। ঠিক আছে? এই যে একটা স্নেহ, এটা কি এখানে অনার করা বলতে বোঝানো হচ্ছে। অনার্ড অ্যামং ওয়েগনস, আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন্স। যদিও আমাদের দেশে সবসময় এই চিত্রটা দেখা যায় না, কারণ আমি যদি আমার ছোটবেলা রিকল করি, এরকম কোনো একটা জায়গা যেখানে কাজ হয়, বা ইভেন আমাদের বাড়িতেও যখন কোনো বড় কোনো কিছু হতো, বিল্ডিং করা বা এই ধরনের কোনো কিছু, তখন যেটা হতো যে তোমরা রিকল করতে পারো কি না যে ওনাদের কাছে গেলে কিন্তু ওনারা খুব খুব একটা ভালো ব্যবহার করতো না, অনেকটাই রাফ বিহেভ করতো। এই যা সর, কাজ কর, গিয়ে কাজ কর, এই ধরনের কথা বলতো না। তো বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু অপোজিট। ওকে, আমরা বুঝতে পারলাম কবির জীবনটা, কবির সময়টা খুব সুন্দর ছিল, আমাদের মতো না। আচ্ছা, তো সেখানে মানুষগুলো যারা কর্মচারী ছিল তারাও তাকে খুব বেশি সম্মান করতো, মানে স্নেহ করতো, মানে স্নেহ ব্যাপারটাই মূলত আসবে আর কি। অ্যান্ড ওয়ান্স বিলো আ টাইম আই লর্ডলি হ্যাড দ্য ট্রিজ অ্যান্ড লিভস। এর আগে সে বললো সে প্রিন্স ছিল, এখন সে বলছে সে রাজা ছিল, লর্ড ছিল। হ্যাঁ, কোনো একটা জায়গার মালিক ছিল, সে যেন লর্ড ছিল, রাজার মতো ছিল, কিং লাইক। অনস বিলো আ টাইম, আমরা বলি অনস আপন আ টাইম, বাট কবি বলছে অনস বিলো আ টাইম। এটা আসলে এভাবে বলা হয় না, বাট ওই যে বললাম একটু ডিফারেন্ট ওয়েতে কবি কথা বলবে সবসময়। শুরু করলো সে নাও দিয়ে, দেন দিয়ে শুরু করতে পারতো, বাট সে নাও দিয়ে শুরু করলো, রাইট? এখানে আমরা দেখতে পেলাম অনস আপন আ টাইম নেই বলে বলা হচ্ছে অনস বিলো আ টাইম। বিলো আ টাইম মনে হয় এটা এরকম কিছু বলছে যে যেহেতু সময়টা অলরেডি অতিবাহিত হয়ে গেছে, এবং এটা কাইন্ড অফ মানে সে এটাকে একটা হলো কি, অনস আপন আ টাইম আমরা কখন বলি? যখন আমাদের মধ্যে পাস্ট নিয়ে কোনো কিছু বলার ইচ্ছা জাগে, স্মৃতিচারণ, অনস আপন আ টাইম। হ্যাঁ, তো সেখানে আনন্দ থাকতে পারে, আনন্দ থাকার পসিবিলিটি সেখানে বেশি। বাট কবি যে এই যে অতীতের কথাটা বলছে, এটা তার জন্য অতটাও আনন্দদায়ক না, কারণ এখন সে সেই সময়টা আর উপভোগ করতে পারছে না। এই জন্য সে যেন অনেকটা এরকম বলতে চাচ্ছে যে আমি সময়গুলোকে যেন কবর দিয়ে আসছি। বিলো আ টাইম, বিলো সময়, বিলো শব্দটা যেন সেটাই সিগনিফাই করছে, বিলো আ টাইম।
মানে সময়টাকে যেন বিলো, অর্থাৎ সেটাকে যেন নিচে ফেলে রাখা হয়েছে, কবর দিয়ে দেওয়া হয়েছে, বেরি করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? ওয়ান্স বিলো আ টাইম, সে বলতেই পারতো ওয়ান্স আপন আ টাইম, বাট সে বললো ওয়ান্স বিলো আ টাইম। মিনিং এটা তার জন্য খুব একটা সুখের কোনো স্মৃতি না। এই স্মৃতিগুলো যদিও সে পাস্টের আনন্দ উপভোগ করার চেষ্টা করছে, পাস্টের কথাগুলো বলার চেষ্টা করছে, স্মৃতির রোমন্থন করছে, বাট এটার মধ্যে এক ধরনের স্যাডনেস লুকায়িত, একটা গভীর দুঃখবোধ এখানে আছে। আর সেটাই সে ফুটিয়ে তোলার চেষ্টা করলো বিলো শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে, অনস বিলো আ টাইম, যেন সেই সময়টাকে সে কাইন্ড অফ গ্রেভইয়ার্ডের মধ্যে বেরি করে দিয়েছে। আই লর্ডলি হ্যাড দ্য ট্রিজ অ্যান্ড লিভস, আমি যেন রাজার মতো সেখানে সময়গুলো অতিবাহিত করতাম। গাছগুলো ছিল আমার প্রজা বলা যেতে পারে, হ্যাঁ, গাছ, গাছের পাতা, এগুলো যেন ছিল আমার প্রাসাদ, প্রজা, এদের মতো। একটা দেশের যেমন প্রাসাদ থাকে, হ্যাঁ, সেখানে প্রজারা থাকে, তো এই গাছগুলো, পাতাগুলো, সেগুলো যেন তার সেই রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের বিভিন্ন পার্টস ছিল বা প্রজারা ছিল। অ্যান্ড হি লর্ডলি সব কিছুই পজেস করতো, হ্যাড পজেসড। ট্রেইল উইথ ডেইজিস অ্যান্ড বার্লি, ট্রেইল উইথ ডেইজিস অ্যান্ড বার্লি। এখন ট্রেইল শব্দের অর্থ হচ্ছে লেজ। বাংলায় ট্রেইল শব্দ দিয়ে আমরা লেজ বুঝি, লেজ, কোনো কিছু লেজ, বিড়ালের লেজ, কুকুরের লেজ, সেই লেজ ট্রেইল। মানে এখানে ট্রেইল শব্দটা ভার্ব হিসেবে আসছে। গাছপালার লেজের কথা এখানে বলা হচ্ছে, যে ট্রিজ অ্যান্ড লিভস সেগুলো যেন লেজ তৈরি করছে উইথ ডেইজিস। Now you might have heard different meaning. I don't know, তোমরা হয়তো এরকম শুনতে পারো যে ডেইজি বা বার্লি, ডেইজি ফুল, ডেইজি হচ্ছে ফ্লাওয়ার, সো আর বার্লি হচ্ছে জব, তাই না? তো তোমরা এরকম শুনতে পারো যে সে ওই ক্ষেতের ভিতরে দৌড়ে বেড়াতো, ট্রেইল করে ট্রেইল করা, ঘুরে বেড়ানো অর্থে তোমরা হয়তো শুনতে পারো, বা ডেইজি ফুল, সে ফুলের বাগানে সে ঘুরে বেড়াতো। কিন্তু এইখানে অর্থটা আসলে এরকম হবে না। তোমরা এরকম পড়তে পারো, জানি না আমি, কারণ ট্রেডিশনাল ওয়েতে এরকমভাবে ভাবা হয়। বাট ট্রেইল শব্দটা এখানে লেজ, এবং এটা খুব ডিফারেন্ট একটা মিনিং দিবে, ডিফারেন্ট একটা পিকচার এখানে স্পিকার ক্রিয়েট করবে। আমি তোমার একটু বোঝাই, দেখো। তোমরা কখনো দেখেছো কি না, যে আমি একটা ছবিটা দেখাই, এই ছবিটা একটু দেখো। এখানে একটা মেয়েকে দেখানো হচ্ছে, এবং তার যে ফ্রগ বা তার যে আলখাল্লা যেটা, সেটার কিছু অংশ মাটিতে লেজের মতো করে, অনেকটা লেজের মতো করে ছড়িয়ে আছে। এই জিনিসটা কি তোমরা জানো? মানে এটার ব্যাপারে, যে এটা কিন্তু কমন ছিল একটা সময়, ইংল্যান্ডে বা ইউরোপের একটা কালচার ছিল। এটা সৌন্দর্য প্রকাশের একটা ওয়ে ছিল। ওরা ওদের ফ্রগগুলোকে একটু লেজের মতো করে এক্সট্রা রাখতো, যেটা মাটির সাথে ঝুলতো এভাবে করে। ইভেন তোমরা রিকল করতে পারো কিনা, আমাদের ইসলামী, আমরা মুসলিম যারা, আমরা ছেলেরা কিন্তু টাকনুর নিচে কাপড় পরতে পারি না। কারণ হলো এটা অহংকারের একটা আলামত বা সাইন হিসেবে ধরা হয়। কারণ তখনকার সময়েও অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে এই ব্যাপারটা ছিল, যে টাকনুর নিচে কাপড়গুলো এমনভাবে পরা হতো যেন সেগুলো বেয়ে যায়, এরকম একটু লেজের মতো সৃষ্টি করে। এটা কি করতো? এটা ওরা যারা খুব রিচ পিপল ছিল, তারা অহংকারের জন্য এটা করতো, হ্যাঁ, যে কারণে আমাদের প্রফেট এটা নিষেধ করে দিয়েছে, কারণ যেহেতু এটা অহংকারকে প্রকাশ করে, সো ইট ইজ প্রহিবিটেড ফর মেন, রাইট? সো এই যে একটা লেজ, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধক, অনেকটা যেন এই অ্যাপল ট্রিজ যেগুলো আছে এখানে, এবং যেই পাতাগুলো আছে, সেগুলো ট্রেইল বা লেজ তৈরি করেছে। কিভাবে? ডেইজিস দিয়ে। হ্যাঁ, আমি আর একটা ছবি তোমাদেরকে এখানে দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ছেলেটাই আমরা ধরে নিই স্পিকার। এটা একটা গাছ, এরকম অনেকগুলো গাছ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছোট 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 ডেইজি ফ্লাওয়ার, ছোট 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 ফ্লাওয়ার। এখানে একটু আবার অ্যাড করা আছে গম, বাট ওকে, গম ডেইজি একসাথে থাকবে না, বাট হতে পারে যে এরকম গাছগুলোর সাথে সাথে এমনভাবে আছে, মনে হয় যেন গাছগুলোর পোশাকটা এরকম লেজ করে একটু ছড়িয়ে সামনের দিকে বা পেছনের দিকে দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা এই যে একটু আগের এই মহিলার যে আমরা একটা ফ্রগ এক্সট্রা অংশ দেখতে পেলাম আলখাল্লার, অনেকটা সেরকম করে লম্বা করে পেছনে যেন প্রবাহিত হতে দেয়া হয়েছে এই ডেইজি ফ্লাওয়ারগুলোকে। তার মানে গাছের পাতাগুলো হচ্ছে গাছের তোমার পোশাক, হ্যাঁ, এবং এই ডেইজি ফ্লাওয়ারগুলো, এগুলোও হচ্ছে পোশাকের অংশ, যেটা অনেকটা লেজের মতো সৃষ্টি করে গাছের সাথে একেবারে মিশে আছে, মনে হচ্ছে গাছেরই এটা অংশ একটা, বাট ওই যে গাছের লেজ হিসেবে একটু সামনের দিকে এটা 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 প্রবাহিত হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে একটু বলো তো? ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল নাইট, এটার মিনিংও তোমরা হয়তো এভাবে করতে পারো। রিভার মানে নদী,
তার মানে সে নদীতে ঘুরে ফিরে বেরিয়েছে, এরকম মিনিং তোমরা করতে পারো, উইচ ইজ অ্যাকচুয়ালি রং। এখানে রিভার একটা ভিন্ন মিনিংয়ে আসছে, ডাউন দ্য রিভার অফ দ্য উইন্ডফল নাইট। উইন্ডফল মানে হচ্ছে, উইন্ডফল শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছু যদি বাতাসের কারণে পড়ে যায় সেটা বোঝাতে। যেমন বাতাসে কোনো একটা ফ্রুট পড়ে গেল গাছ থেকে, সেটাকে আমরা উইন্ডফল বলতে পারি। উইন্ডফল বাতাসের কারণে পড়ে গেছে, বাট এখানে বাতাসের কারণে পড়ে যাচ্ছে ফল না, বরং লাইট। উইন্ডফল লাইট, বাতাসের কারণে পড়ে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে? আলো পড়ে যাচ্ছে, লাইট পড়ে যাচ্ছে। এই যে লাইট দেখতে পাচ্ছ এখানে, ধরো বিকালবেলা আলোটা এরকম গাছের ফাঁক ফোকর দিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, এবং সেই আলো পড়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে বাতাসের কারণে যেন ঘটছে। কিরকম আমি তোমাদেরকে মনে করায় দিই, তোমরা বুঝতে পারবা। বাতাস বইছে ধরে নাও, এর মধ্যে রোদও আছে, সূর্যের আলো নিচের দিকে পড়ছে, তখন কি হবে? মাঝে মধ্যে মানে সবসময় তো এরকমই হবে যে পাতাগুলো নড়তে থাকবে, তার মানে এই যে আলো পড়ার বিষয়টা, এটা কনস্ট্যান্ট থাকবে না, এটা একটু মুভ করতে থাকবে। তুমি বুঝতে পেরেছো? লাইটটা জি। উপর থেকে নিচের দিকে পড়বে, কিন্তু সেটা কনস্ট্যান্ট না, সেটা চেঞ্জেবল, সেটা মুভ করছে। কারণ কি? ওই যে পাতাটা নড়ছে। এই যে লাইটটা নিচের দিকে পড়ছে, এটা অনেকটা ঢেউয়ের মতো করে পড়ছে না? সমুদ্রে বা নদীতে ঢেউ যেরকম ভাবে একটু বাঁকায় বাঁকায় যায়, এই আলোটা তখন একটু বাঁকায় বাঁকায় পড়বে না? তার কারণ ওই যে পাতা নড়ছে। এজন্য বলছে এখানে ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট, ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট। উইন্ডফল লাইট, বাতাসের কারণে পড়ে যাওয়া যে আলো, গাছের ফাঁক ফোকর দিয়ে যে আলো পড়ে যাচ্ছে, সেগুলো যেন নদীর মতো, ডাউন দ্য রিভার্স, নদীর মতো, নদী হয়ে যেন সেটা মাটিতে নেমে আসছে। ডাউন একেবারে মাটিতে সেই আলোগুলো যেন নদীর মতো ফ্লোড হয়ে তোমার হচ্ছে প্রবাহিত হয়ে যেন নিচের দিকে নেমে আসছে। নাও এটা অবশ্যই নদী না, হ্যাঁ এটা নদী, বাট নদীর সাথে এখানে তুলনা করা হলো লাইটকে। লাইটের যে প্রবাহ, যেটা উপর থেকে লাইটটা যে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, সেটা সেই প্রবাহটাকে এখানে নদীর প্রবাহের সাথে তুলনা করা হচ্ছে। ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট। উইন্ডফল লাইট, বাতাসের কারণে পড়ে যাওয়া যে আলো, সেই আলোটা গাছের ফাঁক ফোকর দিয়ে এমনভাবে নিচে মাটিতে এসে পড়ছে, রিভার বা নদীতে পানিগুলো যেরকমভাবে প্রবাহিত হয় একটু বা এঁকে বেঁকে, সেখানকার সে আলোটাও যেন এঁকে বেঁকে পড়ছে। কেন এঁকে বেঁকে পড়ছে? তার কারণ বাতাসের কারণে পাতা নড়ছে, আর পাতা নড়লে আলোটা কনস্ট্যান্ট থাকছে না, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। দেখতে অনেকটা নদীর মতো মনে হচ্ছে, যেন নদীতে যেরকম ওয়েভ ঢেউগুলো এঁকে বেঁকে চলে যায় সামনে, ঠিক সেরকম এঁকে বেঁকে যেন আলোটা উপর থেকে নিচের দিকে এসে পড়ছে। ঠিক আছে? সো আমরা এই অংশের মধ্যে টোটাল বেশ কয়েকটা ফিগার অফ স্পিচ পেলাম: অ্যালিটারেশন, কনসোনান্স, অ্যাসোন্যান্স, সিমিলি, পার্সনিফিকেশন, অ্যানাফোরা, মেটাফোর। সো যদি তোমাদের পরীক্ষাতে এইরকমই একটা অংশ দিয়ে দেয়, এরকম আসছে কিন্তু এই অংশটুকুই আসছে পরীক্ষাতে, ধরো এই অংশটুকু পরীক্ষাতে আসলো রিডিং স্কিলসে, এবং বলা হলো যে এইটুকুর মধ্যে কতগুলো ফিগার্স অফ স্পিচ আছে, তুমি সেটা ব্যাখ্যা করে দাও, তাহলে তুমি সিম্পলি এই কয়টা যদি ব্যাখ্যা করে দিতে পারো, তুমি ফুল মার্ক। 10-এ 10 তো দেবে না, 8-9 দিয়ে দিবে তোমাকে। সেটা কিভাবে ব্যাখ্যা করতে হবে? ফিগার্স অফ স্পিচ ব্যাখ্যা করার সিস্টেম বা ডিসক্রাইব করার ওয়ে হলো, প্রথমে তুমি অ্যালিটারেশনের সংজ্ঞা দিবা, অ্যালিটারেশন লিখবা, লিখে অ্যালিটারেশনের একটা সংজ্ঞা দিবা, হোয়াট ইজ অ্যালিটারেশন। দেন তুমি হচ্ছে একটা উদাহরণ দিবা, এই কবিতার থেকে একটা বা দুইটা উদাহরণ দিবা। একই রকম কনসোনান্স কি সেটা সংজ্ঞা দিবা, দেন কনসোনান্সের উদাহরণ দিবা। হিয়ার ইন দ্য সেকেন্ড লাইন উই গেট the repetition of a sound. In the first line we get the repetition of a sound, হ্যাঁ, ইন, আন্ডার অ্যান্ড বাউস, এভাবে তুমি লিখে দিতে পারো। আবার অ্যালিটারেশন তুমি একই রকম লিখতে পারো। ইন দ্য সেকেন্ড লাইন উই গেট রেপিটেশন অফ কনসোনান্ট সাউন্ড ইন দ্য বিগিনিং অফ, যেহেতু দুইটা সাউন্ড, সো সাউন্ডস ইন দ্য বিগিনিং অফ হাউস অ্যান্ড হ্যাপি, হ্যাঁ, সেখানে তুমি একটু মার্ক করে দিতে পারো এইচ, অ্যান্ড গ্রাস অ্যান্ড গ্রিন, সেখানেও তুমি এই জি এর নিচে একটু আলাদা করে এভাবে মার্ক করে দিতে পারো। বুঝতে পেরেছ? আমি এটার একটা ফর্মেট তোমাদেরকে দিয়ে দিব রিডিং স্কিলসে, কোনো অসুবিধা নেই যে ঠিক কীভাবে লিখতে হয়। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই ফার্স্ট স্ট্যান্ডারটুকুতেই রাখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু যতটুকু পসিবল হয় আমরা কমপ্লিট করব। ফার্নহেল একটু বড় কবিতা, একেবারে ছোট না, 9 লাইন করে, টোটাল 6টা স্ট্যান্ডা আছে। আমরা 3টা ক্লাসে এটা কমপ্লিট করব। ক্লাস আছে তোমাদের ফ্রাইডেতে, সেটা হলো গ্রামারের উপরে। তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, এটা কিন্তু আমি মানে ওরা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, ওরা অনেক দিন ধরে চাচ্ছিল, অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে ওরা আমাকে বলছে
বাট আমি মাঝখানে একবার শুরু করলেও কন্টিনিউ করতে পারিনি খুব বেশি ব্যস্ততার কারণে। এবার এই জানুয়ারিতে আমি দেখলাম যে না, কিছুটা ব্যস্ততা কমছে, সেই হিসেবে কিন্তু গ্রামার কোর্সটা শুরু করা। সো তোমাদের এখানে রেগুলারিটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবা রেগুলার থাকতে, কারণ এটা তোমাকে প্রথমত হচ্ছে তোমার যে গ্রামারের দিকটা সেটা স্ট্রং করবে। হ্যাঁ, তুমি গ্রামারে অনেক ইমপ্রুভ করতে পারবা, বেসিক ব্যাপারগুলো শিখতে পারবা। একই সাথে এটাই যখন তুমি ইমপ্রুভ করতে পারবা, তখন দেখবা লেখার মধ্যে একটা বড় চেঞ্জ চলে আসছে। তোমরা প্রথম আসছো ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ইংলিশ ডিপার্টমেন্টে ভয় লাগছে, লিখতে গেলে পারছো না, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ধীরে ধীরে। এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, ক্লাসগুলো করতে হবে। তোমরা কিন্তু সবাই প্র্যাকটিস করছো না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রে এটা খুব কাজে দিবে। হ্যাঁ, এখানে কিন্তু যেই শব্দগুলো বেশি করতে হয় সেই ওয়ার্ডগুলোই বারবার আসে এক্সারসাইজের মধ্যে। এটা তোমাকে হেল্প করবে স্পিকিংয়ে, যদি একটু একটু প্র্যাকটিস তোমার থাকে। সেকেন্ড ইয়ারে তোমাদের ভাইবা আছে, জানো তো, নতুন নিয়মে। তো সেখানে কিন্তু তোমাদেরকে ইংলিশে অবভিয়াসলি তোমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে ভাইবা। সেভাবে করে প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ।